আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দলিলে কিছু নির্দিষ্ট জিনিস যেগুলো না ইনক্লুড করলে, অন্তর্ভুক্ত যদি আমরা না করি, তাহলে সাব রেজিস্ট্রার দলিলটি প্রত্যাখ্যান করবেন। আর এটি হচ্ছে 1908 সালের যে রেজিস্ট্রেশন আইন, সে আইনের 52 ক ধারা। মূল যে আইন সেটি 1908 সালের রেজিস্ট্রেশন আইনে শুধু 52 ধারা আছে। 2004 সালে এটিকে সংশোধন করে এর সাথে 52 ক ধারা যুক্ত করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব 52 এই ক ধারায় যে 60টি জিনিস কম্পালসারি করা হয়েছে একটি দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তো বন্ধুরা, চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাশের বেল বাটনটি ক্লিক করে নিন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা জানি যে ভূমি রেজিস্ট্রেশন বা জমি রেজিস্ট্রেশন হয়ে থাকে 1908 সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী। আর এই আইনটি 2004 সালে সংশোধন করা হয়েছে, যেটি 2005 সাল থেকে কার্যকর। অর্থাৎ 2005-এর পর থেকে প্রতিটি দলিলে কিছু জিনিস আছে যেগুলো অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া যখন আমরা অন্য দলিলের নিয়মকানুন পড়তে যাই, সেখানে লেখা থাকে সংক্ষেপে যে রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা প্রযোজ্য হবে। তো আজকে এই 52 ক ধারার মধ্যে 60টি বিষয় আছে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে জমিটি যে বিক্রি করবে, অর্থাৎ যে জমির বিক্রেতা, যে সেলার, তার নামে অবশ্যই সর্বশেষ খতিয়ান থাকতে হবে। সর্বশেষ খতিয়ান বলতে এখানে হতে পারে সেটি মিউটেশন খতিয়ান বা খারিজ খতিয়ান, হতে পারে কোনো রেকর্ডীয় খতিয়ান। অর্থাৎ মাঠ পর্যায়ে যে খতিয়ানটি ওই জমির সর্বশেষ, সেই খতিয়ানটি যে বিক্রি করবে তার নামে থাকতে হবে। এটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে বলা হচ্ছে যদি যে জমিটি সে বিক্রি করতেছে সেটি যদি তার নিজ পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়, অর্থাৎ ক্রয়কৃত না হয়, পিতার কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে SAT অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 1950 সালে এই আইনের বিধান মতে যে খতিয়ান প্রস্তুত তার পিতার নামে অবশ্যই সর্বশেষ খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান, যেটা আমরা বুঝি, সেটি থাকতে হবে। তার মানে এই দুটো জিনিসের মধ্যে একটি বোঝাচ্ছে যে জমিটি যে বিক্রি করবে হয় তার নামে খতিয়ান থাকতে হবে, অথবা তার পিতৃপুরুষের নামে অবশ্যই সর্বশেষ খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান থাকতে হবে। 3 নম্বর যেটি অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে সম্পত্তির প্রকৃতি, অর্থাৎ সম্পত্তিটি কোন প্রকৃতির, সেটি ডাঙ্গা, দলা, ধানি না বাইত না আইল, অর্থাৎ সম্পত্তিটি স্পেসিফিক করে দলিলে লিখতে হবে যে সম্পত্তিটি কোন প্রকৃতির সম্পত্তি। এটি হচ্ছে 3 নম্বর বিষয়। এখন আমরা যদি 4 নম্বর বিষয়টির দিকে দেখি, 4 নম্বর হচ্ছে যে সম্পত্তির মূল্য, অর্থাৎ ওই সম্পত্তিটার মূল্য কত। আমরা জানি প্রতিটি সাব রেজিস্ট্রেশন অফিসে নির্দিষ্ট যে সমস্ত মৌজা থাকে, সেই সকল মৌজার আলাদা আলাদা জমির শ্রেণী হিসাবে দাম নির্ধারণ করা থাকে। এক এক শ্রেণীর জমির দাম এক এক রকম। যেগুলো ভিটি বা বাড়ি জমি তার দাম একরকম, যেগুলো ডাঙ্গা বা উঁচা জমি তার দাম একরকম, যেগুলো হচ্ছে ধানি জমি বা দলা জমি সেগুলোর দাম একরকম। অর্থাৎ স্পেসিফিকভাবে সেখানে যে জমির প্রকৃতি সেটি লেখার সাথে সাথে লিখতে হবে জমিটির সর্বশেষ দাম, অর্থাৎ মৌজা রেট হিসাবে দাম কত, অথবা এর উপরে লিখতে হবে। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটি অসুবিধা হয়ে থাকে, যেগুলো রাস্তার সাইডে জমি সেগুলো সরকারি মৌজা রেটের চাইতে অনেক চড়া মূল্যে বিক্রি হয়, কিন্তু যেগুলো ভিতরের দিকে জমি সেগুলো মৌজা রেটের চাইতে কম দামে বিক্রি হয়। কিন্তু যখন আমরা দলিল রেজিস্ট্রেশন করতে যাই সেগুলোকে আমাকে বাধ্য হয়ে আমাদেরকে কি করতে হয়, মৌজা রেটটা দিতে হয়। কারণ হচ্ছে মৌজা রেটের নিচে যদি আমরা মূল্য দেখায় সাব রেজিস্ট্রার, সেটি লিপিবদ্ধ করবেন না। তো এটি ছিল বন্ধুরা 4 নম্বর বিষয়। তো 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে সম্পত্তির একটি চৌহাদ্দি দিতে হবে, অর্থাৎ একটি নকশা দিতে হবে। সেখানে যে চতুর্দিকে কে আছেন, যে শহরে রাস্তা হয় স্পেসিফিক করে দিতে হবে, গ্রামে হলে যদি দাগটি ছোট হয় পার্শ্ববর্তী দাগগুলো উঠিয়ে দিতে হবে, দাগটি যদি বড় হয় তাহলে পার্শ্ববর্তী যে জমির মালিক যারা আছেন তাদের নাম দিয়ে দিতে হবে। তো এখানে যদিও বলা নেই, সবচেয়ে ভালো হয় যে আপনার জমির নকশার মধ্যে আপনার জমিটি কত ফিট বাই কত ফিট সেটি যদি আপনি অন্তর্ভুক্ত করে দেন, এটি সবচেয়ে কার্যকরী। তো 6 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে
জমিটির বিগত 25 বছরের সর্বনিম্ন 25 বছরের ধারাবাহিক মালিকানা বিবরণ সেখানে থাকতে হবে। অর্থাৎ আজকে 2019 সালে যদি জমিটি রেজিস্ট্রেশন করা হয়, তাহলে আজকে থেকে 25 বছর পূর্বে জমিটির মালিক কে ছিল তার থেকে যদি 4 বার 5 বার 10 বার চেঞ্জ হয়ে থাকে, তাহলে প্রতিটি বায়া দলিল বায়া খতিয়ান নাম্বার সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি না চেঞ্জ হয়ে থাকে তাহলে সেম আগের মতোই থাকবে। তো এটি হচ্ছে 25 বছরের সর্বনিম্ন 25 বছরের ধারাবাহিক মালিকানা। তো এখানে যে জিনিসটা আমি সাজেস্ট করব সেটি হচ্ছে অ্যাটলিস্ট এসএ রেকর্ড থেকে ধারাবাহিক বিবরণ আপনারা দিয়ে দিবেন, এটি আপনাদের জন্য কার্যকর। তো 7 নম্বর যে বিষয়টি, এটি হচ্ছে একটি অবশ্যই হলফনামা দিতে হবে। একটি সরকারি গেজেটের মাধ্যমে একটি হলফনামা আসতে, এই গেজেটের মূল বিষয়টি হচ্ছে, সেটি যদি সহজ ভাষা আমরা বুঝতে চাই, যে জমিটি হচ্ছেন আপনার ক্রয়কৃত সম্পত্তি। জমিটি আপনি কারো কাছে বন্ধক রাখেন নাই, জমিটি কারোর সাথে বায়না করেন নাই, জমিটি আপনি 100% মালিকানা আছে, আপনি সুস্থ সবল মস্তিষ্কে জমিটি বিক্রি করতেছেন, এই সমস্ত কিছু হলফনামার মধ্যে লেখা আছে। আর এই হলফনামাটির মধ্যে জমির বিক্রেতা সিগনেচার থাকবে এবং সাথে সাথে থাকবে যে বিক্রেতাকে যে শনাক্ত করতেছে, শনাক্তকারী বা যাকে আমরা ইস্তাদি বলি, উনিও থাকতে হবে। তো বন্ধুরা, এই 7টি হচ্ছে মোটামুটি রেজিস্ট্রেশন আইনের সংশোধন 52 যে ক ধারা অ্যাড করা হয়েছে। এটি আমি যদি আরও একবার আপনাদেরকে রিকেপে বলে দিই, সেটি হচ্ছে যে ক্রয়কৃত সম্পত্তি হলে অবশ্যই সর্বশেষ খতিয়ানটি নিজের নামে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে পৈতৃক সম্পত্তি হলে অবশ্যই সর্বশেষ খতিয়ানটি নিজের নামে অথবা সেটি পিতার নামে, পৈতৃক বা মাতার নামে, যারই হোক যার সম্পত্তি তার নামে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যে সম্পত্তির অবশ্যই প্রকৃতি উল্লেখ করতে হবে। 4 নম্বর হচ্ছে সম্পত্তির মূল্য অবশ্যই দেখাতে হবে। 5 নম্বর হচ্ছে সম্পত্তির একটি চৌহাদ্দি বা নকশা অবশ্যই দিয়ে দিতে হবে। এবং 5 নম্বর হচ্ছে যে সম্পত্তির চৌহাদ্দি দিয়ে দিতে হবে। 6 নম্বর সেটি হচ্ছে যে 25 বছরের ধারাবাহিক মালিকানা সেখানে অবশ্যই দিতে হবে। এবং 7 নম্বর যেটি সর্বশেষ, সেটি হচ্ছে যে একটি হলফনামা অবশ্যই অ্যাড করতে হবে। তো বন্ধুরা, এটিই ছিল রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা, যেটি আমাদের মনে রাখা উচিত। আর বর্তমানে প্রতিটি দলিলে সেটি অনুসরণ করা হয়, তারপরেও এটি আপনাদের জানার জন্য অনেক কাজে আসবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।